আচ্ছা দেখো, এটা একটা হচ্ছে যে 3D গ্রাফ। ওকে, এখানে কিন্তু ওয়ান ডাইমেনশনাল আছে। দেখো এখানে যে লাল রেখাটা সেটা কিন্তু একটা ওয়ান ডাইমেনশনাল, সবুজ রেখাটা একটা ওয়ান ডাইমেনশনাল। কিন্তু দেখো একটা প্লেন, এই কালো অংশটা হ্যাশ কালার দেখছো, এটা একটা প্লেন, ওটি কিন্তু 2D, এক্স এবং ওয়াই মিলি। কিন্তু উচ্চতা যেটা দেখো সেটা হচ্ছে জেড অ্যাক্সিস। ওকে, নীল কালার। পুরো ডাইমেনশনটা মিলে কী করছে ভাই, এটা একটা 3D। ওকে, এটাকে বলে 3D সিস্টেম। ওকে, শুধু একটা রেখা ওয়ান ডাইমেনশনাল, শুধু প্লেন 2D, অ্যান্ড ফুল সিস্টেম ইজ কল্ড 3D। ওকে, This is Newton's first law of motion. দেখো Newton's first law of motion of stress that an object will remain at rest or in uniform motion in a straight line unless acted upon by an external force. ওকে, আমরা যদি বাংলায় বুঝি সহজে, তুমি যদি একটা বস্তু রাস্তায় রাখো এবং তুমি কোনো ফোর্সও দিলে না, কিছুই করলে না, দেখো ওখানে একটা ইটেলা গাড়ি, আমি কিছু করবো না, ওকে ঠেলবো না, কিছু করবো না, তাহলেও বলো ওকে তুমি কোনো বাধা না দিয়ে কিছু চিরকাল স্থির থাকবে যতক্ষণ না তুমি এক্সটার্নাল ফোর্স দাও। যদি এক্সটার্নাল ফোর্স দাও তখন সে গতিময় হবে। ওকে, তাহলে চিরকাল বস্তু চিরকাল স্থির থাকবে, তুই বাহির থেকে কোনো বল না তো। কিন্তু একটা মহাকাশে তুমি চিন্তা করো, মহাকাশে কোনো বাধা নাই, তুমি একটা কিছু একটা ইট ছুঁড়ে মারলা, বলো ওখানে কি কোনো অভিকর্ষ ত্বরণ আছে বাধা দেওয়ার? কেউ আছে বাধা দেওয়ার? নাই। তাহলে এই বস্তুটা তুমি যে ইটটা মারলা ওখানে বাইরে মহাকাশে, বাইরে পৃথিবীর বাইরে একেবারে বাইরে, তখন ওটা ইটটা চিরকাল সে চলতে থাকবে কত বেগে, যে বলে মাসো সেই বেগটা নিয়ে সে সমবেগে চিরকাল কিয়ামত চলতেই থাকবে, কখনো স্টেপ হবে না। কেন? ওরা থামানোর জন্য এক্সটার্নাল ফোর্স করে নাই। মানে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর বাধা না থাকলে গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকবে। ওকে, সিম্পল কথা। নিউটন সেকেন্ড ল আমরা কি জানি বলতো? নো ডেট নিউটন সেকেন্ড ল ইজ কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে করে। তো আমরা একটা সুন্দর একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, ও একটা বল, ও একটা কি হাতুড়িটা আসতে পাঁচ করছে, এরপর জোরে পাঁচ করছে। ওকে, এখানে দুইটা ঘটনা, একটা ফার্স্ট আসতে পাঁচ, এরপর দেখো সেকেন্ডে জোরে পাঁচ। তো সুন্দর এই কনসেপ্ট আমরা সেকেন্ড ল দিয়ে বুঝতে পারি। দেখো ভর, ওই বলটার কি একটা ভর আছে এবং একটা বেগ প্রাপ্ত হচ্ছে, ভর আর বেগের গুণফলকে কি বলে? ভর বেগ বলে। আর এখানে ভর বেগটা কি সময়ের সাথে চেঞ্জ হয় না, বেগ স্পিড বাড়ে, তাহলে ভর বেগও পরিবর্তন হবে। তাহলে ভর বেগের পরিবর্তনের হার, হার মানে সময় দ্বারা ভাগকারী, এটা কি ত্বরণ। দেখো ও ত্বরণটা কখন বাড়ছে? এই জোরে পাঁচ পরে পরে ত্বরণটা সেই দিকে বাড়ছে যেদিকে বলটা সে প্রাপ্ত হয়েছে। ওকে, তাহলে এটাকে বোঝা যায় না, ভর বেগের পরিবর্তন হয় তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যত বাড়াচ্ছে সেকেন্ড পাঁচে সে তত উপরে উঠছে, আর আস্তের সময় আস্তে উঠছে। Simple. Okay, this is called second law of Newton. We can see example of Newton's third law. One is example. You know that প্রত্যেক ক্রিয়ারও একটি সমান and বিপরীত প্রতিক্রিয়া আছে। দেখো ও যখন একটা নৌকাকে অ্যাকশন দিছে তখন ও একটা রিয়াকশন পাইছে। দেখো নৌকাকে যখন একটা লাফ দিছে, নৌকাটা কিন্তু উল্টা দিকে গেছে। ওকে, তাহলে প্রত্যেক ক্রিয়ারও একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, এটা একটা নৌকার অঙ্ক, খুব সুন্দর। থিঙ্কিং আউট অফ দ্য বক্স। তুমি চিন্তা করো তো, এখানে একটা আপেল পড়ছে, কেন নিচে পড়লো? তুমি একটু চিন্তা করো তো, আপেলটা উপরে পড়তে পারতো না, বা আপেলটা পড়ার পর নিচেই কেন পড়তে হবে? উপরেই তো পড়তে হবে। এটা বুদ্ধিটা কার ছিল বলো তো তোমরা? বিজ্ঞানী নিউটনের। ওখান থেকে আমাদের আবিষ্কৃত হয়েছে কি? গ্র্যাভিটি বা অভিকর্ষ বল। ওকে, তো অভিকর্ষ বলটা কি? এই যে পৃথিবীর কাছেও সে পড়ে গেল, সে তো উপরেও যাইতে পারতো, চাঁদের কাছেও যাইতে পারতো, উপরের দিকেও যাইতে পারতো, কেন যাইলো না? পৃথিবী থেকে নিজের দিকে টানছে। ওকে, আর তুমি দেখো তুমি পৃথিবীতে মহাকাশে যখন থাকো তখন তুমি ওখানে কি পৃথিবীর দিকে পড়ো না, অন্য দিকে যাবে না, ওখানে পৃথিবীর বল থাকে না, এখানে তোকে পৃথিবী ভূমির দিকে নিজের দিকে টানে, তাই আপেলটা উপরে না গিয়ে নিচে পড়ছে। বলো তো বন্ধু, এটা আমার জন্য উপকার না ক্ষতিকর? হেয়ার উই ক্যান সি এ প্রজেক্টাইল মোশন। ঠিক আছে, আমরা একটা অ্যাংডিভার্সের প্রজেক্টাইল মোশন দেখতেছি। এই সংক্রান্ত তুমি পড়াগুলো বোঝার জন্য আমাদের চ্যানেলকে মাস্ট বি সাবস্ক্রাইব করো। উই ক্যান সি এ প্রজেক্টাইল মোশন। দেখো একটা প্রজেক্টাইল মোশন যদি তুমি ইউ বেগে মারো, এর দুটো অংশ হয়, একটা ডান দিকে ইউ কস থিটা আর একটু উপরের দিকে ইউ সাইন থিটা। ইউ সাইন থিটা তোমার উপরের দিকে উঠাতে সাহায্য করে, আর ইউ কস থিটা ডান দিকে যেতে সাহায্য করে। তাহলে দুইটা বেগের লব্ধির যোগফল ইউ, সেটাই আমাকে একটা সুন্দর একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে মারলে প্রজেক্টাইল মোশন হয় বা প্রাস গতিতে নিক্ষেপিত হয়। ওকে, দিস ইজ কল্ড এ প্রজেক্টাইল মোশন। মানে আমরা কয়েকটা ফ্রাস গতি দেখতে পাচ্ছি। দেখো ফ্রাস গতি কি? একটা কোণে নিক্ষেপ করবে, একটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করবে। তার মধ্যে দেখো একটা সবুজ, একটা খয়েরি, একটা নীল, এগুলো কিন্তু এই অ্যাঙ্গেলে মারলে দেখবে প্রাসটা সর্বোচ্চ হয় না, কি হয় না, সর্বোচ্চ দূরত্বে যায় না। ওর ডাউন রেঞ্জ এক্সের দিকে কোন দিকে সবচেয়ে বেশি হয়? যদি তুমি 45 ডিগ্রি কোণে মারো, তা তুমি যদি চিন্তা করো একটা ক্রিকেট বল, তুমি যদি একটা ব্যাটসম্যান হও, তুমি ট্রাই করবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারার জন্য, সহজ একটা সিক্সটা হাঁকায় ফেলবে। ওকে, তখন দোষটা
বন্ধুরা আমরা একটা রকেট দেখতেছি, এটা আকাশের দিকে উঠতেছে। বলো তো বন্ধুরা এই রকেটটা কিভাবে উড়ে, নিউটনের কোন সূত্রটা অ্যাপ্লাই হয় যার ফলে সে উঠতে পারে বলো তো? দেখো তো এখানে একটা রকেটটা উঠতেছে, দেখো ওর ওখান থেকে কি হয়, গ্যাসের একটা চাপ প্রয়োগ হয় যার ফলে সে উপরে হয়। এটাকে আমরা কোন নিউটনের কোন ল মনে হয় তোমার কাছে বলো তো? দিস ইজ নিউটন থার্ড ল। দেখো একটা অ্যাকশনের ইকুয়াল এবং বিপরীত দিকে রিঅ্যাকশন ফোর্স থাকে, এটাকে আমরা কি বলি? নিউটনের থার্ড ল। তো এটা হচ্ছে নিউটন থার্ড ল এট ওয়ার্ক when a rocket blows out gas at high speed in one direction action force, তখন আমরা একটা কি পাবো? রিঅ্যাকশন ফোর্স পাবো। দিস ইজ সিম্পল। নিউটন থার্ড লর কারণে রকেটটা উপরের দিকে উঠতে পারে। সি এর টর্ক ফর্মুলা দেখো, টর্ক ইকুয়াল টু আমরা লিখতে পারি ফোর্স ইন্টু ব্যাসার্ধ ভেক্টর, বাট এখানে ব্যাসার্ধ বলতে ডি, ডিস্টেন্স হচ্ছে ফোর্স, এফ ধরছে। দেখো টর্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। আমরা এখানে সুন্দর একটা এক্সাম্পল দিয়ে বুঝবো এটা কিভাবে প্রপোর্শনাল হয় ফোর্স অ্যান্ড ডিস্টেন্সের সাহায্যে। প্রপোর্শনাল মানে কি? ফোর্স বাড়ালে টর্ক বাড়ে, ডিস্টেন্স বাড়ালে টর্ক বাড়ে। দেখো হেয়ার ইজ স্টার্ট, ফোর্স বাড়াইছি টর্ক বাড়ছে, দেন আমরা ফোর্স বাড়াইলাম টর্ক বাড়বে। ওকে, ডিস্টেন্স বাড়াইছি টর্ক বাড়ছে, দেন ফোর্স বাড়াবো তাও টর্ক বাড়বে। ওকে, আল্লাহ হাফেজ। এটা কি? টর্ক ফোর্স। দেখো যখন টর্কটা ডান বরাবর হয়, ব্যাসার্ধ বরাবর, টর্কটা কত উপরে, কিন্তু টর্কটা একটু রিভার্স হলে তখন কি হয়? টর্কটা হয় নিচে। ওকে, এটা হচ্ছে যে একটা বলা হয় টর্ক ফোর্স, আর ক্রস এফ দিস ইজ ইকুয়াল টু টর্ক। টর্ক যে কি? ভেক্টর। ওকে, দেখো ছোট্ট বন্ধুরা এখানে একটা কি করতেছে, বৃত্তাকার লাঠি ঘুরতেছে। দেখো তো এখানে একটা টর্ক উৎপন্ন হবে না অ্যান্টি ক্লকওয়াইজ উপরের দিকে? বলো তো তারপরে কেন সেটা এখানে সুন্দর ভারসাম্য আছে? কারণ তোমরা জানো এটার একটা ওয়েট আছে, ডাব্লিউ ইকুয়াল টু এমজি। হ্যাঁ ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল টু এমজি, সেটা নিচ বরাবর কি করে আর টর্ক উপরে বরাবর কি করে, যার ফলে দুটি ইকুইভ্যালেন্ট হয় সাম্য অবস্থায়, তাই এটা সুন্দর চলমান ঘুরে। এটা হচ্ছে একটা টর্কের ছোট অ্যাপ্লিকেশন। আরো অ্যাপ্লিকেশন দেখো তোমাদের। ডিস্টেন্স আর একটা ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স মানে দূরত্ব, ডিসপ্লেস মানে সরণ। তুমি যদি এ থেকে বি ডিরেক্ট চাও ইজ কল্ড এ ডিসপ্লেসমেন্ট, বাট এ থেকে বি ডিরেক্ট না গিয়ে তুমি যদি যে কোনো একটা র্যান্ডম একটা পথে যাও, সেটা ডিরেক্ট না হয়, ওয়ান স্ট্রেট লাইন না হয়, এক্ষেত্রে এটাকে আমরা বলবো দূরত্ব। ওকে, তোমরা সবাই জানো ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর অ্যান্ড আদার ডিস্টেন্স ইজ এ স্কেলার। ডানে দেখো তো এটা একটা কি গতি মনে হয়? এটা বৃত্তাকার গতি এবং একই দিকে বারবার যাইতেছে, তাই এটাকে আমরা কি বলবো? পর্যাবৃত্ত গতি। ওকে, আবার ঠিক বামের একটা পয়েন্ট খেয়াল করো, একটা স্প্রিং, ওটা কি করে? বক্সটাকে একবার উপরে উঠে নামে উঠায়। দেখো স্প্রিংটাকে একজন আমি ডানে বৃত্তাকার গতিতে কনভার্ট করি, তাহলে স্প্রিংয়ের গতিটাকে এক প্রকার কি বলা যায়? পর্যাবৃত্ত গতি। তাহলে স্প্রিংয়ের গতি ইকুয়াল টু পর্যাবৃত্ত গতি, ইকুইভ্যালেন্ট। ওকে, কিন্তু আবার দেখো স্প্রিংয়ের গতিটা কিন্তু সরলরৈখিক, বৃত্তাকার ওই গতিটা কিন্তু সরলরৈখিক না। তো স্প্রিংয়ের গতিটাকে আমরা বলবো স্পন্দন গতি, বাট বৃত্তাকার গতি পর্যাবৃত্ত গতিটাকে আমরা স্পন্দন গতি বলতে পারবো না। একটা পর্যাবৃত্ত গতি দেখতে পাচ্ছি। দেখো বৃত্তাকার যে গতিটা একটা ঘুরতেছে, রোটেশন করে, এটাকে বলে পর্যাবৃত্ত গতি। কিন্তু দেখো পর্যাবৃত্ত গতিকে আমি যদি ট্রান্সফার করি, সেটা একটা কি সরলরৈখিক হয়। এটাকে কি বলবা? এটা কিন্তু একটা পর্যাবৃত্ত গতি, নীল কালারটা। সেই সাথে এটা একটা কি হবে? স্পন্দন গতি, সরলরৈখিক, একটা ওয়ান ডাইমেনশনাল। ওকে, কিন্তু উপরেরটাকে আমরা কখনো স্পন্দন গতি বলতে পারবো না। তুমি চিন্তা করো একটা সাইকেল, বাইসাইকেল যখন তুমি চালাও, ও বৃত্তাকার গতির কারণে তুমি একটা সরলরৈখিক গতি প্রাপ্ত হও। বা একটা সেলাই মেশিন, আম্মুদের কথা চিন্তা করো, যখন সেলাই মেশিন কাপড় সেলাই ঘুরানোর ফলে কি হয়? সুতাটা তখন সে সোজা উপরে নামে, আবার নিচে নামে। ওটা ঘূর্ণনের ফলে তখন সুতা সে কি গাঁথতে পারে। এভাবে আমাদের বৃত্তাকার গতিটা কি হয়? পর্যাবৃত্ত গতি হয়, আর ওইটাকে আমরা সরলরৈখিক স্পন্দন গতিতে ট্রান্সফার করি। দেখো এখানে একটা কণা বৃত্তাকার গতিতে ঘুরছে, এটাকে আমরা কি বলি? পর্যাবৃত্ত গতি। আবার পর্যাবৃত্ত গতিকে আমরা কি দেখাছিলাম? সরলচন্দ্রী স্পন্দন গতি। আর সরলচন্দ্রী স্পন্দন গতি একটা পূর্ণ রোটেশনে দেখো একটা কি উৎপন্ন করে? সাইন ওয়েভ উৎপন্ন করে, যেটা 360 ডিগ্রি 2 পাইতে যায় কমপ্লিট হয়। ওকে, সিম্পল গ্রাফ। দেখো ছোট্ট বন্ধুরা আমরা একটা ট্রান্সভার্স ওয়েভ দেখতে পাচ্ছি। বলো তো এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে আর তরঙ্গ। ওকে, আর তরঙ্গ আমরা জানি তরঙ্গ দুই প্রকার, একটা হচ্ছে লম্বিক তরঙ্গ আর একটা কি বলা হয়? আর তরঙ্গ। তো আজকে আমরা আর তরঙ্গ দেখবো বা ট্রান্সভার্স ওয়েভ দেখবো। দেখো আর তরঙ্গ ফার্স্ট উৎপন্ন হয় কিভাবে? ওই যে তুমি একটা লাল ব্লক দেখতে পাও না, ও সরলচল তিনটি স্পন্দন গতির কারণে কি হয়? একটা কণার শক্তি ডানটাকে দেয়, ও ডানের শক্তি আরেকজনকে দেয়, এভাবে একটা কি উৎপন্ন হয়? তরঙ্গ উৎপন্ন হয়। তুমি সুন্দর একটা চিন্তা করো, একটা পুকুরে তুমি একটা ঢিল নিক্ষেপ করছো, তখন কি হয়? একটা তরঙ্গ উৎপন্ন হয় না? পানির ঢেউগুলো কি একজন আরেকজনকে ধাক্কা যাওয়ার পর একটা তরঙ্গ দেখতে পাবো, এখানে একটা দেখতে পাবো। দেখো আর তরঙ্গের মেইন বৈশিষ্ট্য কি? তরঙ্গের দিকের সাথে তরঙ্গের কম্পনের দিক মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ফার্স্ট একটু খেয়াল করো, একটা কম্পন, একটা কণা, লাল কণাটার দিকে দেখো একবার উপরে উঠে
আবার নিচে নামে, একটা যে কোনো লাল কোণার দিকে দেখো উপরে উঠে নামে, ডানে যাচ্ছে না বামেও যাচ্ছে না, তাহলে দেখো লাল কোণ একবার উপরে উঠে একবার নামে, তাহলে আর তরঙ্গ মনে হয় কোন দিকে যায়, মনে হচ্ছে এটা ডান দিকে শিপমেন্ট করা হয়, তাহলে কণা উপরে নামে নিচে নামে আর কণা তরঙ্গের দিক ডানে, তাহলে কণার সাথে তরঙ্গের দিক কত ডিগ্রি, 90 ডিগ্রি কোণে যায়, এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। আর অন্যদিকে কিন্তু আমাদের লম্বিক তরঙ্গ কিন্তু কি 0 ডিগ্রি থাকে, ঠিক আছে, একই দিক বরাবর যায়। একটু দেখো তার কয়েকটা আমরা এক্সাম্পল থেকে বুঝবো। দেখো এখানে একটু দেখো, কণা উপরের দিক উঠে আর তরঙ্গ মনে হয় ডান দিকে যায়, দেখো ওয়েভ ডিরেকশন ডানে আর ভাইব্রেশন কি হয় উপরে নিচে, এটা রাইট অ্যাঙ্গেল থাকে, ওকে, বা 90 ডিগ্রি। আরেকটা এক্সাম্পল দেখো, সুন্দর, আশা করি তোমরা বুঝছো। সুন্দর না? মানুষগুলো দেখো, ওগুলো হচ্ছে কণা, প্রত্যেকটা মানুষ, যার ফলে তরঙ্গটা কোথায় যায়, ডান দিকে শিপমেন্ট হয়, শক্তি স্থানান্তর করে, ওকে, এটা হচ্ছে যে শক্তি স্থানান্তর করে, কণা স্থানান্তর হয় না, শক্তি স্থানান্তর হয়। তো ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পড়বো কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিফেটাল ফোর্স। ওকে, তো কেন্দ্রমুখী বলটা কি? সহজ করে, কেন্দ্রের দিকে যে বল আকর্ষণ অনুভব করে তাকে কেন্দ্রমুখী বল বলে। আর কেন্দ্রবিমুখী বল কি? কেন্দ্রের বাহিরে, কেন্দ্রের বাহিরের দিকে যে বল সেটাকে আমরা বলি কেন্দ্রবিমুখী বল। আজকে আমরা সেন্ট্রিফেটাল ফোর্সটা বুঝবো। আচ্ছা একটু দেখো তো বন্ধু, একটা রশিদি বলটি স্মুথলি ঘুরাচ্ছে না, যদি বলো তো এখানে কয়টা ঘটনা পসিবল? দুইটা। যদি সে একটু জোরে নিক্ষেপ করে বা একটু একটু এদিক সেদিক হয়, স্পর্শ বরাবর বলটা কিন্তু বাইরের দিকে ছুটে পড়বে, ও বাইরের দিকে একটা টেন্ডেন্সি থাকে, এটাকে কি বলবো? কেন্দ্র বিমুখী বল। কিন্তু দেখো তো বন্ধুরা, আরেকটা তো ঘটনা করতে পারে, যে শুধু আমাদের রশিটা একটু আস্তে ঘুরে কি হবে, হাতের দিকে সুন্দর করে ঘুরে ফেঁচে আসবে না, এই যে হাতের দিকে একটু আসি যাচ্ছে, এটা যে ফেঁচানোর দিকে আসবে, যদি স্লোলি ঘুরে, ওটাকে আমরা বলবো কেন্দ্রমুখী বল। ওকে, কেন্দ্রের দিকে একটা আকর্ষণ বল থাকে, কেন্দ্রমুখী বল। আবার আমরা যাই নিউটন থার্ড ল অনুযায়ী প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাহলে কেন্দ্রমুখী বলের একটা ঠিক বিপরীত প্রতিক্রিয়া থাকবে, ওটাকে বলবো কেন্দ্রবিমুখী বল। নেক্সট ক্লাসে আরো ভালো বুঝবো। ওকে, সেন্ট্রিফেটাল অ্যাক্সিলারেশন বা কেন্দ্রমুখী ত্বরণ। তো কেন্দ্রমুখী ত্বরণ দেখো, এসি লালটা দিয়ে কেন্দ্রমুখী ত্বরণ বোঝায়, আর বি বেগুনি কালার, সেটাকে আমরা বলি স্পর্শ বরাবর বেগ। রৈখিক বেগ সেটি স্পর্শ বরাবর ক্রিয়া করে, দেখো সে যেদিকে মুভমেন্ট হয় সেদিকে ঘুরে। কিন্তু দেখো লাল এসি যেটা, দেখো এটাকে বলে সেন্ট্রিফেটাল অ্যাক্সেলারেশন। ওকে, এসিতে সাবস্ক্রিপ্ট ডি লেখা, এসি সেন্ট্রিফেটাল অ্যাক্সেলারেশন, কিন্তু এটা কেন্দ্রের দিকে। আচ্ছা বলো তো কেন কেন্দ্রের দিকে? কেন্দ্রের দিকে কেন, এটা আমরা এখন সহজে বুঝবো। দেখো স্পর্শ বরাবর বেগ তো বুঝো বি, তাহলে আমরা দুইটা পজিশনের বি কে পাই না? একটু দেখো তো, দেখো তো এখানে একটা কণা, লাল কণা, দেখো দুইটা বেগ, ঠিক আছে, টিয়া কালার দুইটা বেগ। তো আমরা জানি ভেক্টরকে আমরা কি করতে পারি, সমান্তরাল বরাবর রোটেশন করতে পারি। দেখো দুইটা টিয়া কালারকে আমরা বরাবর নিলে, দেখো বেগুনি কালারকে দিক চেঞ্জ বুঝায় না, তাহলে এটাকে বলো ডেল বি। আমরা জানি ডেল বিতে কি হয়, এখানে ভেক্টরের বিয়োগ না, দেখো দুইটা ভেক্টর সমান হলে যে ভেক্টর বিয়োগ, তাহলে ডেল বি ইকুয়াল টু কি লেখা যায়, বি ওয়ান মাইনাস বি টু। তো ডেল বি হচ্ছে বেগের পরিবর্তন, আমরা জানি বেগের পরিবর্তন সময় দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে ত্বরণটা কোন দিকে হবে, কেন্দ্রের দিকে। দেখো আবার বেগুনি কালারকে শিফট করে আনো, তখন কেন্দ্রমুখী ত্বরণ, তুমি রেড কালারটা পাবা। তাই কেন্দ্রমুখী ত্বরণ কেন্দ্রের দিকে থাকে, আর স্পর্শ বরাবর বেগ বাহিরের দিকে থাকে, আর ওদের পরিবর্তনটা কেন্দ্রের দিকে হয়। এটা আমরা পাই ভেক্টরের বিয়োগ সূত্র থেকে। ওকে, ভেক্টরের যোগফলের সূত্রের সাহায্যে বোঝানো যায়। ওকে, সিম্পল। দেখো আমরা ফিজিক্সের ডট প্রোডাক্ট এন্ড ক্রস প্রোডাক্ট, ফার্স্টে দেখো ডট প্রোডাক্ট এ আর বি, এটা দেখেছি আমরা, এর একটা প্রোডাকশন নিবি কস্টিতে বি বরাবর, তখন আমরা কি পাবো, ডট প্রোডাক্ট পাবো। কিন্তু কি আর ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে নিউ ভেক্টর উৎপন্ন, কিন্তু ডট প্রোডাক্টটা হয় না। দেখো আমরা ইউ বরাবর প্রোডাকশন নিলে এ কস্টিটা এবং ইউ বরাবর ক্রিয়া করে, তখন আমরা ডট প্রোডাক্ট পাই। এই যেমন আমরা একটা লাইটের এক্সাম্পল দিয়ে দেখতে পারি, দেখো হলুদ কালারটা যখন আমরা প্রজেকশন নিব, তখন কি হবে, হলুদ কালার প্রজেকশন পরে একটা ছায়া উৎপন্ন হবে, যার ফলে আমরা কি পাই, ডট প্রোডাক্ট পাই। ওকে, কিন্তু আমরা যখন ক্রস প্রোডাক্ট করবো, তখন একটা নিউ একটা ভেক্টরের দিক উৎপন্ন হবে লম্ব বরাবর। দেখো দুইটা লাল ক্রিয়ার ফলে কি হয়, একবার উপরে একবার ঠিক নিচে, অ্যান্টি ক্লকওয়াইজের ফলে উপরে হয়, ক্লকওয়াইজের ফলে কোথায়, নিচের দিকে হয়। তখন আমরা ক্রস প্রোডাক্টের ফলে একটা নিউ ভেক্টর জেনারেট হয়। ওকে, সাধারণত আমরা এইটা ক্যাপ দ্বারা কি করি, ডিনোট করি। ওকে, যখন একটু খেয়াল করো, যখন একটা কি করছে, অ্যান্টি ক্লকওয়াইজ করছে, তখন কি উপরের দিকে। আবার যখন ঠিক রিভার্স হবে, তখন কি হবে, একটা দেখো নীল একটা লাল, যদি আমরা রিভার্স বরাবর 180 ডিগ্রি হয়, তখন কি কোনো ভেক্টর ক্রিয়া করে না। কিন্তু আবার যদি সেটা ক্লকওয়াইজের দিকে হয়, তখন সেটা কি হবে, দেখো নতুন ভেক্টরটা আবার নিচ বরাবর ক্রিয়া করবে। ওকে, এটা আশা করি তোমরা বুঝছো। এটাকে কি পরস্পর পারপেন্ডিকুলার, মানে এই ক্ষেত্রে সাইন 90 মান কত হয়, 1 হয়, তাই এ বি এর মান কত, শুধু এ আর বি এর মান গুণফল। ওকে, আর এই ক্ষেত্রে কি হয়, 0 কেন হয়েছে বলো তো, সাইন 0 মান 0, তাই এই ক্ষেত্রে আমরা ক্রস প্রোডাক্ট পাইনি, আবার এই ক্ষেত্রে পাবো। আশা করি বুঝছো। আবার দেখো এটাকে আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি, যখন একটা কি অ্যান্টি ক্লকওয়াইজ উপর দিকে, আবার যখন ক্লকওয়াইজ হবে, তখন নিউ ভেক্টরটা নিচের দিকে হবে। এই সেম এক্সাম্পল আমরা আরেকভাবে দেখতে পাচ্ছি, দেখো তো এটা ক্লকওয়াইজটা কি নিচে,
আবার যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে তখন আমরা কি ক্রস প্রোডাক্ট উপরে পাই। আশা করি তোমরা সকলে বুঝছো। সবাই সাবস্ক্রাইব করবা, দেন নতুন আমরা ভেক্টরের কি দেখব, ভেক্টরের লব্ধি সূত্র দেখবে। দেখো একটা হচ্ছে ল্যামডা ডলবো আর একটা হচ্ছে ল্যামডা বি। দুটিকে যখন আমরা এডিশন করবো ভেক্টর যোগের নিয়ম অনুসারে সেটা কর্ণ বরাবর হবে সামান্তরিকের। দেখো আমরা যখন এই ল্যামডাটাকে বড় করব যার ফলে লব্ধিটা কি হবে, বড় হবে। আবার যখন আমরা কি করবো, ল্যামডাকে ছোট করব তখন লব্ধিটা কি হবে, ছোট হবে। আচ্ছা আমরা অন্যভাবে সামান্তরিকের সূত্রটা বুঝি উপাংশ সাহায্যে। দেখো এখানে একটা হচ্ছে, দেখো একটা হচ্ছে এই ভেক্টর আমরা দুইটা উপাংশ করবো এক্স একটা ওয়াই, বি ভেক্টর দুটো উপাংশ বি এক্স একটা কি বি ওয়াই, একটা সানুভূমিক একটা হচ্ছে উলম্ব। আবার যদি এই ভেক্টর বি ভেক্টর জয়েন্ট করে তখন সি ভেক্টর হবে, আবার সি ভেক্টর দুটো উপাংশ সি এক্স একটা সি ওয়াই, আর সি এক্স সি ওয়াই মিলে দুটো আমরা কি পাবো, সি ভেক্টর পাবো। ওকে, সিম্পল। আর যদি একাধিক ভেক্টর থাকে তখন যোগ কিভাবে করবো, তখন বলবো ফার্স্ট টু লাস্ট। দেখো ফার্স্ট চিত্রের ক্ষেত্রে এ তে শুরু এবং ই তে শেষ, এ থেকেই প্রথম ক্ষেত্রে ডি তে শুরু সি তে শেষ, ডি থেকে সি। আর শেষ ক্ষেত্রে কি হয়েছে, দেখো সি থেকে শুরু হয়েছে এবং সেটা কোথায় যায় পৌঁছেছে, ইতে। তাই ইতে সি থেকে ই হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর, হচ্ছে একাধিক ভেক্টর ক্ষেত্রে অ্যাডিশন হবে। ছোট একটা বয়েস ল দেখতে পাই। দেখো ওখানে একটা কি হচ্ছে, তোমরা জানো বয়েস লটা কি, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপের আয়তনের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দেখো এখানে টেম্পারেচারটা আমার কি থাকবে, স্থির থাকবে। দেখো এখানে 300 ফারেনহাইট অথবা 300 ডিগ্রি সেলসিয়াস ধরে নাও টেম্পারেচার স্থির, কিন্তু দেখো প্রেশারটা একবার বাড়াইলাম আবার কমাইলাম। দেখো প্রেশারটা 1.2 আস্তে আস্তে বাড়তে বাড়তে 2 হয়েছে, আবার প্রেশার কমাইলাম। ওকে, দেখো প্রেশার বাড়াইলে ওটার আয়তনটা কি কমে না, আবার প্রেশার কমাইলে আয়তনটা কি বাড়ছে, এখন বাড়ছে। ওকে, এটা গ্রাফটা আমরা ডানে শুকতে পারি, এটাকে আমরা কি বলি, ভয়েস সিম্পল গ্রাফ। ওকে, প্রেশার বাড়ালে আমাদের ভলিউম কম, আর প্রেশার কমালে ভলিউম বাড়ে, ব্যস্তানুপাতিক সময় ভি ব্যস্তানুপাতিক 1/v। তো বন্ধুরা আমরা একটা চার্লসের সূত্র দেখতে পাই। চার্লসের সূত্রটা কি জানো, বি সমানুপাতিক টি, মানে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের পরম তাপমাত্রা সমানুপাতিক। এক কথা দেখো এখানে চাপ প্রেশারটা স্থির, দেখো 1.50। ওকে, এখানে প্রেশারটা কি স্থির, কিন্তু দেখো টেম্পারেচার একবার কমছে একবার বাড়ছে। দেখো টেম্পারেচার বাড়ার ফলে কি হয়েছে, আয়তন বাড়ছে, কমার ফলে কি হয়েছে, আয়তন কমছে। সিম্পল কথা, বি সমানুপাতিক টি, এটাকে আমরা চার্লসের সূত্র বলি। ডানে আমরা একটা গ্রাফে দেখতে পাচ্ছি, সিম্পল।